ব্রেক এ স্টোরি। ব্রেক আ স্টোরি নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। নানান রকম ছোট বড় গল্প ভাণ্ডার নিয়ে আমরা বাংলা ভাষায় শ্রুতি গল্প নিবেদন করে চলেছি। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে কঙ্কাল। ব্রেক আ স্টোরি সকল শ্রোতাদের কথা চিন্তা করে লেখার ভাষাকে আমরা কিছুটা সহজবোধ্য ও চলিত করে নিয়েছি। গল্পের মূল ভাব ও ঘটনাগুলিকে সম্পূর্ণ অপরিবর্তিত রেখে প্রধান চরিত্রে গল্পের কথক দাদা, শশীশেখর ও কঙ্কাল। গল্পের কথক তুহিন চক্রবর্তী, কঙ্কালের চরিত্রে প্রথমা পাল চৌধুরী, দাদার চরিত্রে সুমন চক্রবর্তী এবং শশীশেখরের চরিত্রে সুমন চৌধুরী। সম্পাদনা ও শব্দগ্রহণে আমি সুমন চৌধুরী। পরিবেশনায় টিম ব্রেক আ স্টোরি। শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কাল। আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো খট খট শব্দে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড়গুলোই নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ কাব্য এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদের সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তাঁদের অভিপ্রায় কতদূর সফল হয়েছে তা যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহুকাল অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় চলে গেছে খোঁজ করলে জানা যায় না। অল্পদিন হলো একদিন রাতে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়ায় আমাকে সেই ঘরে ঘুমোতে হয়। অনভ্যাসবশত ঘুমও আসছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই এই আলো নেভা হতেই সহজেই মৃত্যুর কথা মনে উদয় হলো। মনে হলো এই যে রাত্রি দুই প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটা যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে বিস্মৃত হয়ে যায়, সেটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিত কালের বিষয় হঠাৎ কল্পনা করতে করতে মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকার ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি একটা খুঁজছে, পাচ্ছে না, এবং আরো তীব্র বেগে ঘরময় প্রদক্ষিণ করছে।
নিশ্চিত বুঝলাম আর সবটাই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটে চলেছে তাই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙানোর জন্য বললাম, কে? পদশব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছুই নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বের করেছো তো, তা সে কঙ্কাল নিয়ে এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির অত্যন্ত কাছ থেকে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তার মধ্যেই ছিল। আমার ২৬ বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছা করে না? হ্যাঁ, কথাটা অসঙ্গত নয়। তার তুমি খোঁজ করো, গিয়ে যাও। আমি একটু ঘুমোবার চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করি। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সাথে গল্প করতাম। এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন বসল। উপায় না দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা গল্প বলো তো। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমনটা মনে হয়, আমারও ঠিক সেরকম মনে হতো। অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে 20 কন্যা, এ হলো সেই মেয়ে। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছ? কেমন লাগছে? বেশ, গল্পের আরম্ভটি তো বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো।
লোকে আমার কাছে লুকোনোর চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপর যে হালকা হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা দীর্ঘ শুকনো অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠত। তোমাকে সে কথা বলতে গেলে হাসিও পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ এই যে পৃথিবীর আর সব মানুষই অস্থিবিদ্যার এবং শরীর তত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নড়লে যেমন তার চারিদিক থেকে আলো ঝকমক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানে নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ টেনে মিষ্টি করে বাগাতে পারে এমনই দুখানা হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয় রথ বিস্মিত 3 লোকের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তারও বোধহয় এইরকম দুখানি অস্থূল সুদল বাহু, আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীতে সবার থেকে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছা করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। তোমার গা যদি থাকতো গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের উপর জল জল করে ফুটে উঠেছে। তোমাকে আর বেশি বলতে হবে না। আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। বাড়িতে আমি একা,
বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকেই নিরীক্ষণ করছে। হাওয়া খেলার ছলে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি, তাদের যদি চেতনা থাকতো তবে তারা আবার অচেতন হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ এই ঘাসের মতো দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে দাঁড়িয়েছে। এইরকম আমি কল্পনা করতাম, আর হৃদয়ে অকারণেই কেমন কষ্ট অনুভব হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে আসলেন, তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকাই নয়। এই জন্য সরে সরে একেবারে ধারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তার বন্ধুর মধ্যে ওই এক শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি ওই শশীশেখরকেই সর্বদা দেখতে পেতাম। এবং আমি যখন সন্ধ্যাবেলায় ফুলের গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছ? কি মনে হচ্ছে? মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছে। সেই প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন, আমি তখন মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধ্যাবেলা কোমল বালিশের উপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে, এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের উপর। ডাক্তার নম্র স্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখাতে হবে। আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত সুগল হাতটা বের করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যদি নীল রঙের কাচের চুড়ি পরতে পারতাম তো বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত এর আগে দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার ভেতরের নাড়ি কেমনভাবে চলছে তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি তো সকল অবস্থায় সমান চলে না। ধীরে ধীরে আরও 2-4 বার রোগ ও আরোগ্য হওয়ার পর দেখলাম আমার সেই সন্ধ্যাবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় একগোছা বেলফুলের মালা জড়াতাম। একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম।
কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি সত্যিই হয় না। কারণ আমি তো শুধু নিজেকে দেখতাম না, আমি তখন একলা বসে দুইজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম, চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলি পৃথিবীর উপর কেমন করে পড়ছে, এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানলার বাইরে ঝাঁ ঝাঁ করত, কোথাও কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত, এবং আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই, খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত। আমি একখানা ধবধবে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা অনাবৃত হাত কোমল বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপর একটি চুমু রেখে আবার ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানে যদি গল্পটা শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আপন মনে শেষ করতে করতে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভেতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মিলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞাসা করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। রাতও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি একটু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন। রাতে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বলল, মরতে। না, সত্যি করে বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন করলে আমি বুক ফেটে মরে যাব? পুরুষদের বিশ্বাস করার জন্যই।
পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে প্রচুর পরিমাণ হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে শুধু অবাক হলেন তা নয়, ভারী বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্যি কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই বলতে লাগলাম, বউ ঘরে আসলে কি হবে, কি করব? জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেঁচেছিল। অনেক রাতে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সঙ্গে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ আমি আমার সুবিধা মতো ডাক্তারের অজান্তে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগল। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, এই গাছের পাতা, আকাশ এবং আজন্মকালের ঘরদোর নিয়ে পৃথিবী যখন আমার চারিদিকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকে মুখে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখি আমাকে নিয়ে 3টে ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে ফুটে উঠত, সেখানে বেদ দেখিয়ে কোন অস্থির কি নাম শেখাচ্ছে মাস্টার।
আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার আর কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? গল্পটা তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে কঙ্কাল। আবারও আমরা ফিরব এই রকম রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে। আমাদের প্রয়াসটি ভালো লাগলে গল্পটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।